দেখবি কি করে? এর আগে তো কখনো তোকে নিয়ে কনসার্টে আসিনি। কনসার্ট তোমার এত প্রিয়? ভীষণ। তুই সাথে ছিলি বলে আরও বেশি আনন্দময় হয়ে উঠেছে। শেষের কথাটা শুভ্রা লজ্জা পেল। ইহান বলতে শুরু করলো, জানিস শুভ্রা, আমার লাইফে একজন নাম করা রক স্টার হওয়ার ইচ্ছা আছে। তাও যে সে রকস্টার নয়, গ্লোবাল সুপারস্টার রকস্টার। তোমার তো কত কিছুই হতে ইচ্ছে হয়, এই ফুটবলার, এই ক্রিকেটার, আবার এই বা বাইকার। ইহান সিরিয়াসলি ভঙ্গিতে বলল, কিন্তু রকস্টার হওয়া আমার জীবনের স্বপ্ন। বাংলাদেশে এর ভালো কোনো ফিউচার নেই, এজন্য হয়তো আমাকে অ্যাব্রোড যেতে হতে পারে। শুভ্রার বুকটা আচমকা ধক করে উঠল। মনে হলো এই বুঝি তার ইহান ভাইয়া তাকে ছেড়ে একেবারের জন্য দূরে কোথাও চলে যাবে। শুভ্রা বলল, কিন্তু মামা তো তোমাকে বাংলাদেশ ছেড়ে দূরে কোথাও যেতে দেবে না। সে তো তোমাকে সারা জীবন নিজের বাড়িতে নিজের কাছেই রেখে দিতে চায়। ইহান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সেটাই তো সবচেয়ে বড় সমস্যা। কিন্তু যে করেই হোক তাকে ম্যানেজ করব আমি। নিজের স্বপ্ন পূরণ করতে সবটুকু চেষ্টা করে যাব। আর আমার সঙ্গ দেওয়ার জন্য তো সবসময় তুই আছিসই। এত বিশ্বাস করো আমায়? নিজের থেকেও বেশি। শুভ্রা মনটা ভালো লাগায় চেয়ে গেল, কিন্তু পরক্ষণে ইহানের একটি কথায় মনটা ভেঙে চুরমার হয়ে গেল তার। ইহান কিছুটা মন মরা ভঙ্গিতে বলল, কিন্তু কষ্ট হচ্ছে এটা ভেবে যে তোর বিয়ের পর আর তোকে এভাবে আমার পাশে পাবো না। তখন তুই চাইলেও আর আমাকে সবসময় সঙ্গ দিতে পারবি না। আর আমিও হয়তো দূর দেশে চলে যাওয়ার কারণে তোকে আগের মতো করে আর পাবো না। ইহানের অলক্ষ্যে শুভ্রার চোখ দুটো ছলছল করে উঠল। বুকটা অজানা ব্যথায় পড়তে লাগলো। শুভ্রার বারবার বলতে ইচ্ছে হলো, আমাকে পর করে দেওয়ার কিংবা নিজে আমার থেকে দূরে সরে যাওয়ার কথা তুমি বলো কি করে ইহান ভাইয়া? ভবিষ্যতে আমাকে শক্ত করে নিজের কাছে বেঁধে রাখার একটা ব্যবস্থা করতে পারবে না? আবার তার মনে হতে লাগলো সে ইহানকে নিয়ে যা অনুভব করে, ইহান কি তাকে নিয়ে সেসব কিছু অনুভব করে না? শুভ্রাকে হঠাৎ চুপ করে যেতে দেখে ইহান জিজ্ঞাসা দৃষ্টিতে তার দিকে তাকালো। কি হলো, হঠাৎ চুপ করে গেলি কেন? শুভ্রা কান্না নিয়ন্ত্রণ করে অতি কষ্টে বলল, তোমার ফিউচার পার্টনার নিয়ে কখনো কিছু ভেবে রাখোনি? ইহান হেসে বলল, আরে ওসব তো অনেক পরের ব্যাপার, এখনো এসব কিছু মাথাতেই আনিনি। কেন, তোর এরকম কেউ আছে নাকি? থাকলে আমাকে বলতে পারিস, আমি সবটা ম্যানেজ করে দিব। শুভ্রা অন্যদিকে ঘুরে দুহাত নিজের চোখ মুছে ভাঙা কণ্ঠে বলল, জলদি রিক্সা রাখো ইহান ভাইয়া, আমি বাসায় যাব। বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুত গতিতে সামনের দিকে হাঁটতে লাগলো শুভ্রা। ইহান হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল। তারপর তার পেছনে দৌড়াতে দৌড়াতে ডেকে বলল, এই শুভ্রা দাঁড়া। কিন্তু শুভ্রা দাঁড়ালো না। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ইহানের দিকে অনেকটা দূরে চলে গেল সে। এদিকে রাত প্রায় 12টার কাছাকাছি। অমাবস্যার নিকষ কালো অন্ধকার আকাশ জুড়ে একটা নক্ষত্রের ছিটে ফোটাও জানা নেই সেখানে। প্রকৃতি জুড়ে বইছে হিমশীতল বাতাস। নিস্তব্ধ নীরবতার মাঝে সমুদ্রের গর্জন বারবার জানান দিচ্ছে নিজের প্রগাঢ় অস্তিত্বের। সমুদ্রের বালুময় তটে অনেকগুলো কাঠের সাহায্যে আগুন প্রজ্বলিত করছে এরিস। তার মুখের অভিব্যক্তি রুক্ষ। কিছুক্ষণ পরপর আর চোখে তাকাচ্ছে বড় একটা গাছের সাথে হেলান দিয়ে বসে থাকা শ্বেতার দিকে। মেয়েটা এখনো অচেতন অবস্থায় পড়ে রয়েছে, অথচ এই মধ্যরাতে মেয়েটাকে এভাবে জোর করে প্রকৃতির সান্নিধ্য নিয়ে আসায় সে মোটেও অনুতপ্ত নয়। কিছুক্ষণের মাঝে শ্বেতার জ্ঞান ফিরে এলো। চোখ পিটপিট করে তাকাতে নিজেকে বেশ দুর্বল অনুভূত হলো তার। চারিদিকে তাকিয়ে কোথায় আছে প্রথমে বুঝতে না পারলেও পরক্ষণে কয়েক ঘন্টা আগের ঘটনাগুলো মনে পড়ার প্রচণ্ড হকচকে উঠল সে। এরিসের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে সে, অথচ এরিস এসব দেখেও নির্বিকার। সে তো এক মুহূর্তের জন্য সব ভয় ডর ভুলে চেঁচিয়ে বলে উঠল, আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আপনি কি চাই আপনার? এরিসের অকপট উত্তর। সে তা এই মুহূর্তে প্রচণ্ড ঘাবড়ে গিয়েছে। ঘাবড়ানো থেকে জন্ম নিল এক গাদা দুঃসাহস। সে তড়িঘড়ি করে এরিসের কাছে ছুটতে নিলে টের পেল তার হাত গাছের সাথে বাঁধা। নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ল সে। চিৎকার করে বলতে লাগলো, আমায় বেঁধে রেখেছেন কেন? ছাড়ুন বলছি। ছাড়ার জন্য তো তোমাকে এখানে নিয়ে আসেনি। তাহলে কেন এনেছেন? এরিস কোনো উত্তর দিল না। সে তা আরও চেঁচামেচি করতে নিলেই এরিস রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকালো। তারপর প্রচণ্ড শীতল কণ্ঠে হিস হিস করে বলল, একটু চেঁচামেচি করবে না, এখানে আমি ছাড়া তোমার চেঁচামেচি শোনার জন্য আর কেউ নেই, তাই অযথা নিচে এনার্জি ওয়েস্ট করো না। তারপর কিছুটা বাঁকা হেসে বলল, মধ্যরাতে এক একটা ছেলেকে নিজের সামনে দেখে তোমার একটু ভয় করছে না?
এরিসের ইঙ্গিত বুঝতে পেরে সে তা ভয়ে জমে গেল। তার মুখ দিয়ে আর কোনো কথা বেরোলো না। পুনরায় আগের সেই ভয়তো চুপসানো মুখখানা ফিরে এলো তার। তারপর অসহায় কণ্ঠে বলল, হাতের বাঁধনটা খুলে দিন প্লিজ, অনেক ব্যথা করছে। শ্বেতার কঠোর কণ্ঠ শুনে এরিস তার হাতের বাঁধন খুলে দিল। তারপর তাকে এনে নিজের পাশে আগুনের সামনে বসালো। তার দৃষ্টি জ্বলন্ত আগুনের দিকে স্থির। সে তা অস্থির হয়ে বলল, আমায় এইখানে কেন নিয়ে এসছেন আপনি? প্লিজ আমাকে আমার বাড়ি দিয়ে আসুন। শুভ্রা ঈশা খুঁজবে আমায়, না পেলে টেনশন করবে, বাবা আমাকে খবর দিলে আরো বেশি ঝামেলা হয়ে যাবে। সবাই আমার ব্যাপারে কি ভাববে বলুন তো? এরিস নির্বিকার কণ্ঠে বলল, কে কি ভাবলো আর বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তো আমার তো যায় আসে। আপনি আসলে আপনার উদ্দেশ্যটা কি? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন বলবেন প্লিজ? এরিস হঠাৎ শ্বেতার দিকে ঘুরে তার দুই বাহু ঝাঁকিয়ে ক্ষিপ্র কণ্ঠে বলল, সব দোষ তোমার জন্য হয়েছে সবকিছু, আর এর জন্য তোমাকে চরম মূল্য দিতে হবে। শ্বেতা হতভম্ব হয়ে গেল। ভীত সন্তুষ্ট কণ্ঠে বলল, কি দোষ করেছি আমি? কিসের জন্য আমার চরম মূল্য দিতে হবে? এরিস শ্বেতাকে একদম নিজের মুখের কাছাকাছি নিয়ে এলো। তাদের দুটো শরীরের দূরত্ব মাত্র কয়েক সেন্টিমিটার। এরিসের দ্রুতগতির তপ্ত শ্বাস আছড়ে পড়ছে শ্বেতার চোখে মুখে। দৃষ্টিজোড়া বিভ্রান্ত ভয়ে পরিপূর্ণ। এরিস দাঁতে দাঁত চেপে ফিসফিস স্বরে বলতে লাগলো, এলে তুমি আমার জীবনে কি জাদু করেছো আমার উপর? মানে যে এরিস আহার খান কোনোদিন কারো উপর দুর্বলতা অনুভব করেনি, যার কখনো কোনো পিছুটান ছিল না, তার দুর্বলতা সৃষ্টি করেছো তুমি। তার পিছুটান নামক সেটা মুবাশিরা। শ্বেতা হতভম্ব হয়ে এরিসের দিকে তাকিয়ে রইল। এরিস কি বলছে না বলছে কিছুই বুঝতে পারছে না সে। এরিস একসময় শ্বেতাকে জোরে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে নিল। ফলশ্রুতিতে বালুময় সমুদ্র তটে আছড়ে পড়ল শ্বেতা। এরিস উঠে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। তারপর পুনরায় শ্বেতাকে উঠে দাঁড় করিয়ে তার নাকে নাক ঘষে কপালে কপাল থেকে চোখ বন্ধ করে হাসকি টোনে বলতে লাগলো, সেটা তুমি জানো না, আমার পুরোটা অন্ধকারাচ্ছন্ন আর অনিশ্চয়তাময়। সে জীবনে তোমাকে না জানানোটাই হবে প্রকৃত প্রেমিকের বৈশিষ্ট্য। কিন্তু আমি যে প্রকৃত প্রেমিক, আমি সেলফিশ ভিলেন, যেখানে তোমার প্রতি অ্যাডিক্টেড। তোমার প্রতি ভীষণ বাজেভাবে অ্যাডিক্টেড হয়ে গেছে সেটা। এই নেশা না আমি নিজে আর না কেউ কোনোদিন ছাড়াতে পারবে। যে কোনো পরিস্থিতিতে পৃথিবীর যে প্রান্তে তুমি থাকো না কেন, তোমার গন্তব্য একটাই, এরিস আর খান। শ্বেতা এরিসের কথাগুলো শুনে ভয়ে চমকে উঠল। এই লোকটাকে তার এখন মারাত্মক লেভেলের সাইকো লাভার মনে হচ্ছে। কি সাংঘাতিক কথাবার্তা! শ্বেতা নিজেকে ছাড়াতে গেলে এরিস তাকে আরো শক্ত করে নিজের বুকের কাছে টেনে ধরে। মাদকাসক্তের মতো শ্বেতার শরীরে ঘ্রাণ নিতে থাকে। একটা নিঃশ্বাস প্রশ্বাসে যেন সে জীবনের শক্তি ফিরে পাচ্ছে। শ্বেতা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কিছু করা কিংবা বলার অবস্থাতে সে নেই। এই মুহূর্তে এরিসের কাছে বাধা দেওয়া মানে ভয়ানক কোনো ঘটনার সম্মুখীন হওয়া, যেটা শ্বেতা একদমই সহ্য করতে পারবে না। এরিস একসময় নিজে থেকে শ্বেতাকে ছেড়ে দিল। উল্টো ঘুরে আকাশের দিকে নির্নিমেষ দৃষ্টি তাক করে রইল। প্যান্টের পকেট থেকে বিয়ারের ক্যান বের করে এক ঢোকে পুরোটা খেয়ে ফেলল। এভাবে পরপর কয়েকটা শেষ করলো। এরপর ধীরে পায়ে এগিয়ে যেতে লাগলো সমুদ্রের দিকে। শ্বেতা অবাক হয়ে দেখতে লাগলো তার কাণ্ড। এরিস যেতে যেতে গর্জনরত সমুদ্রের জলরাশির মাঝ বরাবর হাঁটতে লাগলো। তার হাঁটু অবধি পানির তলে চলে গেছে। সেটা দেখে ভয়ে চমকে উঠল শ্বেতা। এই লোকটা কি পাগল? সে দ্রুত সেদিকে দৌড়ে গিয়ে এরিসকে পেছন থেকে জাপটে জড়িয়ে ধরলো। তাকে টেনে আনতে আনতে অস্থির কণ্ঠে বলতে লাগলো, এসব কি করছেন কি এরিস? জ্বরের টান একবার আপনাকে সমুদ্রের গর্ভে নিয়ে যেতে পারলে বেঁচে ফিরতে পারবেন না। এরিস কোনো কথা বলছে না। তার চোখে মুখে কেমন একটা অস্বাভাবিক অস্থিরতা আর উৎকণ্ঠা বিরাজ করছে। সে তার কথাবার্তা যেন সে শুনতেই পারছে না। এই জগতেই যেন সে নেই। স্বাভাবিক অবস্থায় এরিসকে কখনো এরকম পাগলামি করতে দেখেনি শ্বেতা। অনেক কষ্ট করে টেনে টুনে এরিসকে সমুদ্রের কিনারায় আনলো শ্বেতা। এরিস টুলতে টুলতে হঠাৎ পায়ে হোঁচকিয়ে পানির মাঝেই পড়ে গেল। শ্বেতা এরিসের বুকের উপর আছড়ে পড়ল। সমুদ্রের উত্তাল নীল জলরাশি তাদের দুজনকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে। রাতের আবছা অন্ধকার। শ্বেতা মুখ উঁচু করে এরিসের দিকে তাকালো। এরিস তার দিকে সম্মোহনী দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এরিস হাসকি স্বরে বলল, আমাকে বাঁচিয়ে চরম ভুল করলে শ্বেতা। তোমাকে মুক্তি দেওয়ার উপায় হিসেবে নিজেকে বিলীন করে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি নিজের হাতে সেই সুযোগ খোয়ালে। এখনো যে জীবনে আমার হাত থেকে তোমার নিস্তার নেই, সেটা মুবাশিরা।
শ্বেতা এরিসের কথার আগা মাথা কিছুই বুঝতে পারল না। আপাতত তার কোনো কথাতেই পাত্তা দিল না শ্বেতা। শ্বেতা ব্যস্ত কণ্ঠে বলল, এখানে থেকে চলুন প্লিজ, উঠুন। এভাবে বেশিক্ষণ থাকলে আপনার আমার দুজনেই নিউমোনিয়া হয়ে যাবে। এরিস গভীর স্বরে বলল, আর তুমি যে আমায় তুমি নামক ভয়াবহ ব্যাধিতে আক্রান্ত করেছ, সেটার কি হবে? এর উপশম করবে কে? শ্বেতা এরিসের দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। সেই চোখ দুটিতে যেন গভীর মাদকতার অনুরক্তি লুকানো। সেদিকে বেশিক্ষণ দৃষ্টি রাখতে পারল না শ্বেতা। এরিসকে কোনো মতেই এক প্রকার টেনে টুনে আগুনের কাছাকাছি নিয়ে আসলো সে। এরিস স্থির হতে নিজের পরনের শার্ট খুলতে গেলে শ্বেতা ভয় চিৎকারে দিয়ে উঠল। এরিস তার দিকে চোখে ছোট করে করে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে রইল। শ্বেতা আমতা আমতা করে বলল, শার্ট কেন খুলছেন? এটা কি তুমি না বলেছিলে পানির সংস্পর্শে বেশিক্ষণ থাকলে আমার নিউমোনিয়া হয়েছে? না মানে। এরিস হঠাৎ গম্ভীর স্বরে বলে উঠল, আমাকে দেখে কি তোমার রেপিস্ট মনে হয়? শ্বেতা তাজ্জব বনে এরিসের দিকে তাকিয়ে রইল। এরিস শার্ট না খুলে শ্বেতাকে নিয়ে আগুনের ধারে বসে রইল। তারপর নির্লিপ্ত স্বরে বলল, তুমি যখন তোমার পোশাক খুলতে পারবে না, তাহলে আমি কি করে খুলতে পারি সুইটহার্ট? এটা তোমার প্রতি অন্যায় করা হয়ে যাবে না? এরিসের কথা আর তার সুইটহার্ট সম্বোধন শুনে থ হয়ে গেল শ্বেতা। তাকে কথা বলার দ্বিতীয় কোনো সুযোগ না দিয়ে এরিস বাঁকা হেসে আবার বলল, তবে বিয়ের পর নো চান্স। তখন তো এসব বিষয়ে অসুবিধা হবে না, তাই না? অ্যাটলিস্ট আমার সামনে তোমার পোশাক চেঞ্জ করতে কোনো প্রবলেম হবে না মেবি। এরিসের লাগামহীন কথাবার্তা শুনে সে তার চোখ দুটো খিচে বন্ধ করে ফেলল। দুই হাত দিয়ে দুই কান চেপে ধরল। গাল দুটো অরক্তিম হয়ে উঠল তার। কান দিয়ে যেন গরম ধোঁয়া ছুটছে। এ লোকটা এতটা নির্লজ্জ, ঠোঁটকাটা কি করে হতে পারলো সেটা ভেবে পায় না। হঠাৎ শ্বেতার নজরে পড়ল এরিস মাটি দিয়ে ঘর তৈরি করছে। কিছুক্ষণের মধ্যে খুব নিখুঁতভাবে নজর করা ছোট্ট একটি মাটির ঘরের অবয়ব তৈরি করলো সে। তার পাশেই লাভ শেপের ভেতরে লিখলো A+S। সে তো অভিভূত হয়ে সেগুলো দেখতে লাগলো। কি মনে করে সে নিজেও এরিসের ঘরের পাশে ছোট্ট একটি মাটির ঘর তৈরি করলো। দুটো মাটির ঘর পাশাপাশি কি জীবন্ত আর প্রাণবন্তই না দেখাচ্ছে। এরিস শ্বেতাকে নিয়ে সমুদ্রের ধারের একটি ইজি চেয়ারের মতন কাঠের বেঞ্চিতে বসিয়ে দিল। তারপর তার পায়ের কাছে বসে পড়ে নির্দ্বিধায় তার অরুদয়ের উপর নিজের মাথা রাখল। সে তার সমস্ত শরীরের অদ্ভুত শিহরণ খেলে গেল। এক সম্পূর্ণ নতুন অনুভূতিতে ভরে গেল তার মন। এরিস শীতল অথচ ভারী কণ্ঠে বলতে লাগলো, জানো সেটা, এই জ্বরটা আসে আমাকে শীতলতাময় প্রশান্তি। সে তা আনমনে জিজ্ঞেস করলো, কেন? এরিস ভেজা কণ্ঠে বলতে লাগলো, ছোটবেলা আব্বু আম্মুর মাঝে প্রচণ্ড ঝগড়া হতো। দুজনের কেউই আমাকে বুঝতে চাইতো না। আমি তখন মন খারাপ হয়ে সমুদ্রের ধারে চলে আসতাম। সমুদ্র উত্তাল জলরাশি ক্ষণিক সময়ের জন্য আমার মন ভালো করে দিত। জলরাশিকে সমুদ্রকে আমি ভীষণ ভালোবাসতাম। কি? আমার মা আমাকে ছেড়ে চলে যাওয়ার সময় শেষবারের মতো আমাকে সমুদ্রের পাড়ে নিয়ে এসেছিল। সেদিন আমি কে যে আনন্দিত হয়েছিলাম। আমার মা প্রথমবারের মতো আমার সাথে সমুদ্র বিলাস করেছিল। সমুদ্র তটে বালি দিয়ে ঘর বানিয়েছিল। কিন্তু কে জানতো এরপর আমাকে ছেড়ে আমার মা চিরতরে চলে গিয়েছে। আমাকে ভুলে অন্যত্র শোকে সংসার বেঁধেছে। আর আমার বাবা তো ঠিক কোনোদিন তার থেকে এক ফোঁটাও পিতৃসুলভ ভালোবাসা পায়নি। আমার কঠোর পাষাণ হৃদয় তৈরিতে অন্যতম অবদান তার। আমার মধ্যে যদি এখনো কিছুটা মনুষ্যত্ব বেঁচে থাকে তাহলে সেটা শুধুমাত্র আমার তা। কিন্তু আমার ভীষণ ভয় করে খুব তাড়াতাড়ি আমার এই মনুষ্যত্ব বিলীন হয়ে যেতে চাচ্ছে। সেটা আটকে উঠে বলল, সে কি? কেন? এরিস সে তার উড়ুতে মুখ ঘুষতে ঘুষতে বলল, টপ সিক্রেট। বলুন না আমায়। বলা যাবে না। তারপর উঠে গিয়ে সে তার উপর নিজের শরীরের সম্পূর্ণ ভার ছেড়ে দিয়ে তার বুকের উপরে শুয়ে পড়ল এরিস। সে তার হৃদস্পন্দন এত পরিমাণে বেড়ে গেল যে সেটা যেন এখনই বুক ছেড়ে বেরিয়ে আসবে। জীবনে প্রথমবার কোনো পুরুষ তার দেহের এতটা কাছাকাছি আসতে পেরেছে। সে জানে এরিস সজ্ঞানে নেই। জ্ঞান ফিরে আসলে এসব কিছুই মনে থাকবে না তার। মনের অজান্তেই নিজের মনের গভীর ব্যথাগুলো সে তার কাছে প্রকাশ করেছে সে। কিন্তু সে তার মনে তার এমন কথা আর তার কাছাকাছি আসাগুলো কি এত সহজে মুছে যাবে? কখনো না। এরিস গভীর নিদ্রায় তুলে যেতে যেতে অস্ফুট স্বরে কিছু কথা বলল। সে তা অস্পষ্ট সেগুলো শুনতে পড়ল। আমার সাথে তুমি কখনো সুস্থভাবে থাকতে পারবে না সেটা, কিন্তু আমি ভালোবাসার সুখ পাওয়ার জন্য সর্বোচ্চ স্বার্থপর হতে পারি। প্রয়োজনে তোমাকে নিজের কাছে আজীবন বন্দী করে রাখবো আমি। আমি জানি না আমি তোমায় ভালোবাসি কিনা, তুমি আমায় ভালোবাসো কিনা, কিংবা কখনো বাসবে কিনা সেটা নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই। আর এডিকশনে রূপান্তরিত হয়েছে। মাদকতার নেশা আমি ছাড়তে পারবো,
কিন্তু তোমার নেশা আমি কোনোদিন ছাড়তে পারবো না। তোমাকে ছাড়া একটু মুহূর্ত চলা আমার পক্ষে সম্ভব নয়। তোমাকে যে আমার লাগবে সেটা আমার অন্ধকার জীবনের আলোক শিখা হিসেবে। এদিকে সকালে সূর্য উদিত হয়েছে পূর্ব আকাশে। পাখিরা ব্যস্ত হয়ে নীড় ছেড়ে ছুটে পালাচ্ছে এদিক ওদিক। সমুদ্রের উত্তাল গর্জন শান্ত হয়ে গেছে অনেকটা। সূর্যের তীক্ষ্ণ আলোক ছটা শ্বেতার চোখে মুখে পড়তে তার ঘুম ভেঙে গেল। চোখ দুটো কচলাতে কচলাতে সামনে তাকাতে তার বুকের ওপর এরিসকে নিশ্চিন্ত মনে ঘুমন্ত অবস্থায় দেখতে পেল সে। কি নিষ্পাপ মায়াবী মুখশ্রী তার। ঘন ঘন সিল্কি চুলগুলো কপালের উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শ্বেতা এক দৃষ্টিতে তাকিয়ে রইল এরিসের দিকে। কি বলবে? জাগ্রত অবস্থায় লোকটাকে শ্বেতার কাছে কি ভয়ানক আর কঠোরই না লাগে। শ্বেতা এরিসকে মৃদু ধাক্কা দিতে দিতেই বলল, এই যে শুনছেন এরিস? শ্বেতার ক্রমাগত ডাকাডাকিতে এরিসের ঘুম ভেঙে গেল। চোখ মেলে নিজেকে শ্বেতার বুকে আবিষ্কার করে ধরফর করে উঠে বসল সে। চারিদিকে তাকিয়ে অবস্থা বোঝার চেষ্টা করলো। গত রাতে কিছু ঘটনা তার আবছা মনে আছে, বাকিটা তার মনে পড়ছে না। তবুও সেসব নিয়ে শ্বেতাকে কোনো রকম প্রশ্ন করলো না সে। দুজনেরই পরনে জামা কাপড় শুকিয়ে গিয়েছে। এরিস নিজের চুল ঠিক করতে করতে শ্বেতার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলল, নিজেকে ভালোভাবে ঠিকঠাক করে নাও, আমাদের রওনা দিতে হবে। বলে বেশ কিছুটা দূরে রাখা নিজের জিপের দিকে এগিয়ে গেল এরিস। শ্বেতা সেদিকে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল। গতকাল এত কিছু হয়ে যাওয়ার পরও সেই লোকটা এতটা স্বাভাবিক আছে কি করে সেটাই ভেবে পেল না শ্বেতা। অবশ্য সব কিছু করে মনে থাকার কথাও নয়। এসব ভেবে মনে মনে দীর্ঘশ্বাস ফেলল শ্বেতা। যাওয়ার আগে গতকাল রাতে তার আর এরিসের নিজেদের হাতে বানানো মাটির ঘর দুটোর দিকে ফিরে তাকালো শ্বেতা। সমুদ্রের স্রোতে সেগুলো ভেঙে গিয়েছে। এর দেখে কেন যেন তার মনটা খারাপ হয়ে গেল। এরিস আগে থেকেই জিপে ড্রাইভিং সিটে বসে রয়েছে। শ্বেতা গিয়ে তার ফ্রন্ট সিটে বসলো। এরিস কোনো কথা না বলে নির্বিকার ভাবে গাড়ি চালাতে লাগলো। শ্বেতা কিছুক্ষণ মনে মনে খচখচ করে এরিসকে প্রশ্ন করেই ফেললো, আপনি কি ঠিক আছেন এখন? এরিস স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতেই বলল, আমার আবার কি হবে? ঠিক থাকবো না কেন? মানে গতকাল রাতে কোনো কথাই কি আপনার মনে নেই? কেন, স্পেশাল কিছু হয়েছিল কি রাতে? মুহূর্তে শ্বেতার সামনে গতকাল রাতে এরিসের তার খুব কাছাকাছি আসার মুহূর্তগুলোর কথা মনে পড়ে গেল। তার বুকের উপর ঘুমিয়ে এরিস সারা রাত পার করেছে। ভাবতে শ্বেতার হৃৎপিণ্ডটা প্রচন্ড গতিতে লাফাতে লাগলো। লজ্জা ঈষৎ লাল হতে লাগলো তার গাল দুটো। এরিসের দিকে আর চোখে তাকিয়ে শ্বেতাকে আরেকটু লজ্জা পাইয়ে দিতে বলল। লজ্জা পাওয়ার মতো কোনো ঘটনা ঘটেছিল? শ্বেতা চোখ দুটো খিচে বন্ধ করে চেঁচিয়ে বলে উঠল, উফ, চুপ করবেন, আপনি একটা জাতা। এরিস জিপের স্পিড কিছুটা বাড়িয়ে দিয়ে পাকা হাসলো। তারপর নির্লিপ্ত স্বরে বলল, শ্বেতা, গতকাল রাতে বহুদিন পর একটা শান্তির ঘুম ঘুমিয়েছে। থ্যাঙ্কস ফর দ্যাট। সেটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন এর আগে কখনো শান্তির ঘুম ঘুমোতে পারেননি? এরিসের সরাসরি নির্লিপ্ত উত্তর। সে তার এরিসকে আরো অনেক কিছু জিজ্ঞেস করতে ইচ্ছা হলো, কিন্তু শত চেয়েও কেন যেন কিছু বলতে পারলো না। একটা আড়ষ্টতা ছেয়ে আছে মনে। শ্বেতা ঠোঁট ভিজিয়ে বলল, আমাকে ঈশাদের বাড়ির রাস্তায় নামিয়ে দেবেন প্লিজ। এরিস আর কোনো কথা না বলে এক মনে ড্রাইভিং করতে লাগলো। শ্বেতা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। জঙ্গলময় পরিবেশের মাঝখানে পিচ্ছলা রাস্তা, অনেকটা পাহাড়ি এলাকার মতো ফিলিংস আসছে। কেমন একটা গ্রাম্য শীতল বাতাস ভেসে বেড়াচ্ছে চারপাশ। সেটা প্রাণ ভরিয়ে উপভোগ করছে সেসব। বাতাসে তার লম্বা চুলগুলো অবাধ্যভাবে উড়ু উড়ি করছে। এরিস ড্রাইভিং এর ফাঁকে ফাঁকে জিপের লুকিং গ্লাসে বারবার শ্বেতাকে পর্যবেক্ষণ করছে। তার অবাধ্য হৃদয় বারবার নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে। কত কষ্ট করে সেটাকে সে সামনে রেখেছে একমাত্র এরিসই জানে। আমাদের কাউকে কিছু না বলে এত রাতে কোথায় চলে গিয়েছিলিস তুই? তোর কোনো আইডিয়া আছে কি পরিমাণ টেনশন হচ্ছিল আমার? তোর চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম আমি। বাবা মাকে কি জবাব দিতাম আমি? তারা বারবার ফোন করে তোর খবর জানতে চাচ্ছিল। আমাকে কি তোরা পাগল করে দিবি? সে তার গালে ঠাস করে থাপ্পড় মেরে রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে কথাগুলো বলল শুভ্রা। সেটা ফ্যাল ফ্যাল নয়নে বোনের দিকে তাকিয়ে রয়েছে। এই পর্যন্ত শুভ্রা তার গায়ে কোনো দিন হাত তোলেনি। যমজ বোন, অথচ তাকে শাসন করছে বড় বোনের মতো। অভিমানে তার গালের ব্যথা চোখে পানি এসে গেল শ্বেতার। অপরদিকে শুভ্রা সেদিকে ভ্রুক্ষেপ নেই। একে তো গতকাল রাতে ইহানের কাছ থেকে ওরকম কথাবার্তা শুনে
বেচারি সারা রাত কান্নাকাটি করেছে। তার উপর রাত থেকে বোনের হঠাৎ কোনো খোঁজ নেই। সব মিলে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে সে। ঈশা বারবার শুভ্রাকে থামাতে চেয়েও পারছে না। তার বাড়ির লোকজন এই ব্যাপারটি জেনে গেলে বিশেষ ভালো চোখে দেখবে না। ঈশার রুমটা দোতলার শেষ প্রান্তে আছে বলে কেউ এই বিষয়টি সম্পর্কে এখনো জানতে পারেনি। কেউ জানলে ঈশার বান্ধবীদের দিকে আঙুল তুলবে, যেটি ঈশা একদম সহ্য করতে পারবে না। ঈশা বিরক্ত হয়ে শুভ্রাকে বলল, উফ দোস্ত থাম তো, অনেক রাগারাগি করছি বেচারি শ্বেতার উপর। আর কিছু বলিস না ওকে, ও তো বললো ওর ফ্রেন্ড হঠাৎ ইমার্জেন্সি পড়ে ওকে ডেকে পাঠিয়েছে। শুভ্রা আবারও রেগে বলে উঠল, একদম ওর পরীক্ষা নিবি না ঈশা। ওকে তুই বেচারি বলছিস? সাহস কত বড়! মধ্যরাতে কাউকে কিছু না বলে একা বেরিয়ে যায়। পথে ওর কিছু হয়ে গেলে কি হতো ভাবতে পারছিস? সেটা অভিমান বড় ক্ষুব্ধ কণ্ঠে শুভ্রার উদ্দেশ্যে বলল, আমার উপর এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? আবার গায়েও হাত তুলেছিস। আমি কি ছোটর বাচ্চা নাকি যে কিছু হয়ে গেলে সামনে নিতে পারবো না? তুইও তো রাতে ইহান ভাইয়ের সাথে কনসার্টে ছিলি। আমি তো তোকে এ নিয়ে কিছু বলিনি তো। পুনরায় ইহানের কথা শুনে শুভ্রার মেজাজ চটে গেল। সে তার দিকে আঙ্গুল উঁচিয়ে রাগী স্বরে বলল, ইহানের সাথে গিয়েছি ওটা আলাদা ব্যাপার, কিন্তু তোর স্বভাব আমার ভালো মতো জানা আছে। তোর মতো সহজ সরল মেয়ের বিপদে পড়তে 2 মিনিটও লাগবে না। নিজেকে আমার সাথে কম্পেয়ার করিস না শ্বেতা। সেটা চোখ মুছে চেঁচিয়ে বলল, 100 বার বলবো, 1000 বার বলবো, তুই একদম আমার সাথে কথা বলবি না। বলে নিজের পার্স হাতে নিয়ে গদগদ করে বাহিরে বেরিয়ে গেল সেটা। শুভ্র সেদিকে তাকিয়ে থেকে একসময় 2 হাতে চুল খামছে ধরে বিছানার এক পাশে বসে পড়ল। এসে একটা দীর্ঘশ্বাস ফেলে শুভ্রা পাশে বসলো। সে জানে এই 2 বোন যেমন হঠাৎ হঠাৎ ঝগড়া লেগে যায়, আবার কিছুক্ষণ পরেই দুজনের মধ্যে গলায় গলায় ভাবও চলে আসে। তাই এটা নিয়ে আর বেশি ঘাটালো না সে। শুভ্রার কাঁধে হাত রেখে এসে নরম কণ্ঠে বলল, তোর কি হয়েছে শুভ্রা? সত্যি করে বল, ইয়ান ভাইয়ের সাথে কি তোর কোনো ঝামেলা হয়েছে? এর আগে তোকে কখনো এত মন মারা হয়ে থাকতে দেখিনি। শুভ্রা হঠাৎ কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, একদম আমার সামনে ইহান ভাইয়ের নাম নিবি না। তুই বলছিস সেই কথা? আই কান্ট বিলিভ। শুভ্রা ঈশার দিকে পুরোপুরি ঘুরে বসে রক্তিম চোখ জোড়ার পানি মুছতে মুছতে বলল, আমি কিশোরী বয়স থেকে ইহান ভাইয়ের প্রতি দুর্বল হয়ে পড়েছি। তাকে নিয়ে হৃদ মাছারের গহীন অনুভূতির জাল বুনেছি, কিন্তু গতকাল রাতে কি জানতে পেরেছি জানিস? কি? আমার প্রতি তার কোনো ফিলিংস নেই। বলে আবারও মুখ চেপে কাঁদতে লাগলো শুভ্রা। ঈশা কি বলবে বুঝতে পারলো না। সে অনেক আগে শুভ্রা আর ইহানের সম্পর্কটা নিয়ে সন্দেহান ছিল। আজকে শুভ্রার কথায় এটা সম্পর্কে সরাসরি নিশ্চিত হয়ে গেল। ঈশা শুভ্রার কাঁধে হাত রেখে নরম স্বরে বলতে লাগলো, এত অল্পতে বিয়ে পড়িস না শুভ্রা। ইয়ান ভাইয়া তোকে যথেষ্ট টেক কেয়ার করে, অন্য সময় থেকে তোকে আলাদা প্রায়োরিটি দেয়। তার কাছে তুই নাকি স্পেশাল ইয়ে আছে, আর মনে হয় তার মনে তোর জন্য একটা সফট কর্নার আছে। তার অনুভূতিগুলো পুরোপুরি বিকশিত হওয়ার জন্য একটু সময় দে, তার থেকে দূরত্ব বাড়িয়ে দিস না। কিন্তু সে যদি আমাকে ছেড়ে দূরে কোথাও চলে যায় কিংবা অন্য কাউকে নিজের দুর্বলতা হিসেবে তৈরি করে নেয় তখন? এখন সেটা ভাগ্যের উপর ছেড়ে। একটা কথা কি জানিস শুভ্রা, সবকিছু জোর করে পাওয়া গেলেও ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। শুভ্রা ঈশার কথাগুলো মন দিয়ে শুনে গেল। তারপর চোখ মুছে জানালা গলিয়ে বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমার দাদু ভাইয়ের বুঝি এতক্ষণে আসার সময় হলো? এর সবে নিজের অগোছালো গেট আপ নিয়ে খান মেনশনে ঢুকেছিল। ড্রয়িং রুমে একপাশে থাকা ডাইনিং টেবিলের দিকে হঠাৎ রেজওয়ানা বেগমের আদুরে কণ্ঠস্বর কানে ভেসে আসতেই থমকে দাঁড়ালো সে। দাদা রাফিয়ান খানও সেদিকে বসে রয়েছে। এরিস মুখে হাসি ফুটে সেদিকে এগিয়ে গেল। এরিস সামনে এগোতে রেজওয়ান খান চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমার একই অবস্থা হয়েছে দাদু ভাই, কোথা থেকে আসছো? এরিস শান্ত স্বরে জবাব দিল, এই তো একটু ভার্সিটিতে গিয়েছিলাম। এত সকাল সকাল? হ্যাঁ, একটু কাজ পড়ে গিয়েছিল। রাফিয়াত খান বললেন, ব্রেকফাস্ট করতে বসে পড়ো দোলা ভাই। তোমার বাবা তোমার জন্য ওয়েট করতে করতে নাস্তা খেয়েই বিদায় নিয়েছে। আমরা দুজন এখনো বসে আছি তোমার জন্য। না দাদাজান, ওপর দেখা কি ফ্রেশ হয়ে আসে? এরিস যেতে নিতেই হঠাৎ রাফিয়ান খান এরিসকে শুনিয়ে শুনে রেজওয়ানা খানকে বলে উঠলেন, বুঝলে রেজওয়ানা, তোমার আমার বয়স তো আর কম হলো না। এই বয়সে নাতির বিয়ে থা দিয়ে কবে যে তার সন্তানের মুখ দেখতে পাবো সেই চিন্তায় শুধু বারবার ঘুরপাক খাচ্ছে মাথায়। এরিস হঠাৎ থমকে দাঁড়ালো। মুহূর্তে তার চোখের সামনে সে তার মুখখানি ভেসে উঠল। নিজের অজান্তে তার ঠোঁটে সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল। তারপর ঘুরে দাঁড়িয়ে
নিজের দাদাজানের উদ্দেশ্যে বলল, খুব দ্রুতই তোমাদের নাতবউয়ের দেখা পাবে আশা করি। বলে আর এক মুহূর্তে এলি সেখানে না দাঁড়িয়ে সিঁড়ি ভেঙে দোতলায় চলে গেল। রিজওয়ানা খান আর রাফিয়াত খান হতভম্ব হয়ে তার যাবার পানে তাকিয়ে রইলেন। কথাটা যেন তাদের বিশ্বাস হতে চাইল না। রাফিয়াত খান আনন্দিত কণ্ঠে বলে উঠলেন, শুনলে রেজওয়ানা, আমাদের দাদু ভাই কি বলল? খুব দ্রুত নাকি আমরা নাতবইয়ের দেখা পেতে চলেছি। তার মানে ছেলেটা নিশ্চয়ই পছন্দের কেউ আছে। আমার কি যে আনন্দ হচ্ছে। রিজওয়ানা খান হাসি মুখে উচ্ছ্বাসিত স্বরে বললেন, হ্যাঁ, তাই তো শুনলাম। আমারও যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না তোমায়। অবশেষে আমাদের নাতির কাউকে মনে ধরলো। না হলে কত জায়গা থেকে কত মেয়ের ওর জন্য বিয়ের প্রস্তাব আসে, কত বলে কয়েও রাজি করাতে পারি না, আর এখন নিজে থেকেই বিয়ে করতে চাচ্ছে। তারপর হঠাৎ আনমনে হয়ে রিজওয়ানা খান বলে উঠলেন, এবার যদি অন্তত সেই রমণী আমাদের সংসার বিমুখ দাদুভাইকে সংসারমুখী করতে পারে, তার দুঃখময় জীবনটাকে আনন্দ আর ভালোবাসায় ভরিয়ে দিতে পারে। পরেক্ষণে রিজওয়ানা খানের অবচেতন মন বলে উঠল, আমরা যখন যেটা চাই তাই কি সবসময় হয়? এর বিপরীতটাও তো হতে পারে। হঠাৎ কোনো ঝড় এসে লণ্ডভণ্ড করে দিতে পারে সব কিছু। কি হয়েছে তোর শুভ্রা? গতকাল থেকে তোকে এত এত টেক্সট মেসেজ কল করছি, কোনোটাই পিক করছিস না কেন? কোনো বিষয় নিয়ে আপসেট তুই? ভার্সিটি ক্যাম্পাসে শুভ্রার পথ আটকে দাঁড়িয়ে কিছুটা রুক্ষ স্বরে কথাগুলো বলল ইহান। একই ভার্সিটিতে একই ডিপার্টমেন্টের শুভ্রার 3 ম্যাথ সিনিয়র ইহান। সেই সুবাদে ভার্সিটিতে তাদের নিত্যদিনই দেখা হয়। শুভ্রা মাথা না তুলেই মলিন স্বরে উত্তর দিল, কিছু হয়নি, গতকাল থেকে একটু সিক ফিল করছিলাম, এই জন্যই তোমার টেক্সট মেসেজ আর ফোনে রিপ্লাই করতে পারিনি। আই এম সরি ফর দ্যাট। ইহান ব্যস্ত হয়ে তড়িঘড়ি করে শুভ্রার কপালে হাত থেকে অস্থির কণ্ঠে বলতে লাগলো, তুই অসুস্থ হয়ে পড়েছিস, এটা আমাকে আগে বলবি না? আর এই অসুস্থ শরীর নিয়ে তোকে ভার্সিটিতে আসতে কে বলেছে? মেডিসিন নিয়েছিস? শুভ্রা ইহানের দিকে করুণ দৃষ্টিতে তাকে একটা তাচ্ছিলের হাসি হেসে বলল, আমাকে এত বেশি প্রায়োরিটি কেন দাও ইহান ভাইয়া? আর আমার এত টেক কেয়ারই বা করো কেন? আমি তো তোমার স্পেশাল কোনো পার্সন নই। ইহান শুভ্রার কথার কোনো জবাব না দিয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়েটার সমগ্র চেহারা জুড়ে বিষণ্ণতার মলিনতা বিরাজ করছে, যেটা দেখে অজান্তেই ইহানের বুকটা কেমন ধক করে উঠল। বুকে চিনচিনে ব্যথা অনুভব হলো। ইহান শুভ্রার কথা এড়াতে দৃঢ় কণ্ঠে বলে উঠল, তোকে এত কথা বলতে বলিনি আমি। এখন আয়, তোকে বাড়ি পৌঁছে দেই। তোকে আজকে সুস্থ না বানিয়ে আমি ছাড়ছি না। বলে শুভ্রার হাত ধরে এগিয়ে যেতে নিলে শুভ্রা বাধা দেয়। নিচু স্বরে বলল, বাড়ি যেতে ইচ্ছে করছে না। তাহলে কোথায় যাবি? জানি না। ইহান কিছুক্ষণ যাবৎ শুভ্রার মুখের দিকে তাকিয়ে থেকে প্রফুল্ল কণ্ঠে বলে উঠল, আয়, তোকে একটা জায়গায় নিয়ে যাই। কোথায় যাবে? আমার প্রিয় একটা জায়গায়। রাস্তায় বেরোতে শুভ্রার স্ট্রিট ফুড খাওয়ার প্রতি মনোযোগ চলে গেল। শুভ্রার দৃষ্টি সেদিকে যেতে ইহান কঠোরভাবে তাকে নিষেধ করলো সেগুলো খাবার জন্য। না শুভ্র টাকা তাকে খেতে দিচ্ছে, আর না নিজেকে দিচ্ছে। শুভ্রা বিরক্ত হয়ে বলল, উফ, আমাকে এসব খেতে দিচ্ছ না কেন ইহান ভাইয়া? তোর না শরীর অসুস্থ? এসব খেলে তুই তো আরো অসুস্থ হয়ে পড়বি। উফ, আমি একদম ঠিক আছি, প্লিজ আমাকে মানা করো না। বলি ইহানের কোনো কথা না শুনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ফুচকাওয়ালার দিকে ফুচকা কিনে খেতে শুরু করলো শুভ্রা। ইহান হতভম্ব হয়ে সেদিকে তাকে ফস করে একটা নিঃশ্বাস ছাড়লো। একটা বিশাল খোলা সবুজ প্রান্তরের সামনে এসে বাইক থামালো ইহান। তার পেছনে বসে থাকা শুভ্রা নয়নাবিরাম প্রাকৃতিক উদ্যান অবাক নয়নে তাকিয়ে দেখতে দেখতে বাইক থেকে নেমে দাঁড়ালো। ইহান ধীরে সুস্থে বাইক থেকে নামলো। শহরতলি থেকে অনেকটা দূরে এই বিশাল বড় খোলা প্রাকৃতিক উদ্যান। বিভিন্ন ধরনের গাছগাছালি আর ফল ফুল গাছের সমারোহ সেখানে। এক পাশ ছোট্ট একটা খাল, মাথার উপরে বিস্তীর্ণ নীল আকাশ, স্নিগ্ধ বাতাস বইছে প্রকৃতি জুড়ে। শুভ্র মুগ্ধ নয়নে সবটা পর্যবেক্ষণ করতে করতে আচমকা উদ্যান জুড়ে দৌড়ানো শুরু করলো। চিৎকার দিয়ে আনন্দধ্বনি করতে করতে ছোট বাচ্চাদের মতো লাফাতে লাগলো। বারবার গাছপালার ফল ফুলগুলোকে ছুঁয়ে দিতে দিতে অকারণেই অট্টহাসিতে ফেটে পড়লো। আকাশের দিকে তাকিয়ে গোল গোল করে ঘুরতে লাগলো। যান্ত্রিক জীবন থেকে হঠাৎ এরকম মুক্ত পরিবেশ পেয়ে নিজেকে মুক্ত পাখির মতো মনে হচ্ছে শুভ্রার। অপরদিকে ইহান এখনো সেই বাইকের পাশে ঠায় দাঁড়িয়ে রয়েছে। অপলক দৃষ্টিতে পর্যবেক্ষণ করে যাচ্ছে শুভ্রার বাচ্চামো কর্মকাণ্ডগুলোকে। মুহূর্তের মাঝে তার দৃষ্টি জুড়ে মুগ্ধতা থেকে
সম্মোহনী ভাব চলে আসলো। ভালো লাগা আর প্রশান্তিতে আচমকা হৃদয়টা ভরে উঠল তার। ইহানের মনে হচ্ছে এই তো সে ছোট্ট শুভ্রা, যেখানে চঞ্চল প্রজাপতির মতো সারাক্ষণ উড়ে উড়ে বেড়াতো আর প্রতিটা ক্ষণে তার সঙ্গী হতো। ইহান ভাইয়া করে করে পুরোটা সময় মাতিয়ে রাখতো। কিন্তু তখন তো আর আজকের মতো এরকম মুগ্ধতা বিরাজ করেনি কখনো। তবে নিজের সেসব ভাবনাকে প্রশ্রয় না দিয়ে ইহান মনে মনে ভাবলো, সময়ের সাথে সাথে মানুষের আচরণ পাল্টে যায়, সেই সাথে পাল্টে যায় তার ব্যক্তিত্ব। শুভ্রার ক্ষেত্রেও হয়তো তাই হয়েছে, আর তাকে নতুন রূপে আবিষ্কার করতে পেরেই হয়তো তার এমন অনুভূতি হচ্ছে। উদ্যানের এক পাশে ধপ করে বসে পড়লো ইহান। তারপর ফোন বের করে শুভ্রার আনন্দময় মুহূর্তগুলোর ভিডিও ধারণ করতে লাগলো। বিভিন্ন অ্যাঙ্গেলে মেয়েটার ছবি তুলতে লাগলো তারই অজান্তে। তার অনুমতি নেওয়ার প্রয়োজনে পর্যন্ত মনে করলো না। ইহানের অবচেতন মন বারবার অধিকার খাটিয়ে বলেছে, শুভ্রা তো তোর একান্তই আপনজন, তার থেকে অনুমতি নেওয়ার কি প্রয়োজন? পেজগুলো ঘুরিয়ে ফিরিয়ে বারবার দেখে ইহান ফটো গ্যালারির এক জায়গায় সেগুলোকে লক করে দিয়ে সেটার নাম দিল, সুইট বাটারফ্লাই। এই মেয়ে, শোনো না আমার কথা প্লিজ। এদিকে সেটা বিরক্ত হয়ে পেছন ঘুরে তাকালো। রাফিক হন্তদন্ত হয়ে তার কাছে ছুটে এলো। তার হাতে একটি টকটকে লাল গোলাপ। ছেলেটি শ্বেতার ব্যাচমেট। সেটা বিরক্ত ভঙ্গিতে বলল, কি বলবেন তাড়াতাড়ি বলুন, ক্লাসে যেতে হবে আমায়। ছেলেটি মাথা চুলকে আমতা আমতা করে বলল, মানে আমি তোমার ডিপার্টমেন্টেই ভর্তি হয়েছি। তোমার নাম শ্বেতা, রাইট? আমি রাফিদ হোসেন। ব্যাচমেট বলেই তুমি করে বললাম, মাইন্ড করো প্লিজ। সেটা কোনো কথা না বলে কপাল কুঁচকে রাদীপের দিকে তাকিয়ে রইল। রাদীপ আবারও বলতে শুরু করলো, আমি ভর্তি হয়েছি মাত্র কয়েকদিন হলো, অথচ তোমাকে প্রথম দেখে আমার ভালো লেগে গিয়েছে। তারপর হাতে থাকা গোলাপটা শ্বেতার দিকে এগিয়ে আনতে সেটা আতঙ্কিত হয়ে চারদিক তাকিয়ে বলল, ভুলেও এই কাজটা করবেন না। ওনার কানে কথাটা গেলে আপনাকে আর আস্ত রাখবে না। রাদীপ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কেউ আমাকে আস্ত রাখবে না? আর কেন? সেটা আপনাকে জানতে হবে না, শুধু এটাই বলবো, যদি নিজের ভালো চান তাহলে আমার থেকে দূরে দূরে থাকবেন। বলে শ্বেতা চলে যেতে নিলে রাদীপ তার সামনে এসে দাঁড়ালো। তারপর ব্যস্ত কণ্ঠে বলতে লাগলো, আমি প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গিয়েছি। আমি তোমাকে ভালোবাসি শ্বেতা, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। এটা মনে মনে প্রচন্ড বিরক্ত হলো। ভাবলো, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। ঘুরে ফিরে এইসব সমস্যা আমার ঘাড়ে কেন আসে আমি বুঝি না। সেটা কোনো কথা না বলে সোজা সামনে হাঁটা ধরলো। রাদীপ পেছন থেকে চেঁচিয়ে বলে উঠল, আমি কিন্তু তোমার উত্তর না শোনা পর্যন্ত তোমার পিছু ছাড়বো না শ্বেতা। ভাই, ভাবিকে তো একটা ছেলে ক্যাম্পাসে প্রপোজ করতে চেয়েছিল, আবার ভালোবাসার কথাও বলেছে। নিজের পার্সোনাল জিমে ট্রেডমিলে নর্মাল স্পিডে দৌড়াতে দৌড়াতে তার বিশ্বস্ত অনুচর অভিষেকের কাছ থেকে ফোনে কথাগুলো শুনে মুহূর্তে চোয়াল শক্ত হয়ে গেল এরিসের। হাত দুটো মুষ্টিবদ্ধ করে দাদার দাঁত চেপে শক্ত কণ্ঠে অভিককে বলতে লাগলো, ওই শালাকে জন্ম শিক্ষা দিয়ে দিবে, এমন অবস্থা করবি যাতে শুধু শ্বেতা কেন, কোনো মেয়ের দিকে যেন কখনো চোখ তুলে তাকাতে ভয় পায়। ওকে ভাই। কলকাতা কেটে দিয়ে এরিস ট্রেডমিলের স্পিড অত্যন্ত দ্রুত গতিতে বাড়িয়ে দিয়ে অনেক জোরে দৌড়াতে লাগলো। তখনই পাশে কারো উপস্থিতি টের পেলেও তাতে ভ্রুক্ষেপ করলো না। নীলিমা এরিসের কর্মকাণ্ডগুলো বিমুখ নয়নে অবলোকন করতে লাগলো। বিশেষ করে এরিসের ফুলে ফেপে ওঠা দুই হাতের মাসেল ব্ল্যাক স্কিনি স্যান্ডোর উপর থেকেও ঘরমাক্ত সিক্স প্যাকওয়ালা শক্তপোক্ত চওড়া দেহ নীলিমা নেশালো দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো। এরিস না তাকেও বুঝতে পারলো নীলিমা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। বিষয়টা তাকে বিরক্ত করে তুলল। এরিস দৌড়ানো অব্যাহত রেখে কাটকাট কণ্ঠে বলে উঠল, তুই হঠাৎ এখানে, কিছু বলবি? নীলিমার হঠাৎ যেন ধ্যান ভাঙলো। সে তড়িঘড়ি করে বলে উঠল, না, এমনি আসলাম, তোমাদের বাড়িতে আসলাম, অথচ তোমাকে কোথাও দেখতে না পেয়ে এখানে চলে এলাম। আজকে মাম্মা পাপাও এসেছে সাথে। এসেছে ভালো কথা, তাদের সাথে টাইম স্পেন্ড না করে এখানে কি করছিস? না, এমনি তোমাকে দেখার ইচ্ছে হয়েছিল। দেখে নিয়েছিস? নীলিমা কিছুটা আহত হলো, করুণ কণ্ঠে বলল, তুমি সব সময় আমার সাথে এভাবে কেন কথা বলো এরিস ভাইয়া? আগে তো তুমি এরকম ছিলে না। এরিস একটা দীর্ঘশ্বাস ফেললো, তারপর কোনো ভনিতা ছাড়াই অকপটে বলল, আগে তুইও একরকম উল্টাপাল্টা হাব ভাব করতি না আমার সাথে, এখন আমাকে সামনে পেয়ে তুই আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাক, কেমন ব্লাশ করতে থাকিস লাগে। এরিসের অকপটে উত্তরে নীলিমা কিছুটা লজ্জাও পেল।
পর মুহূর্তেই প্রসঙ্গ পাল্টাতে বলল, বাড়িতে সবাই তোমাকে খুঁজছে, ভেতরে যাবে না? তুই যা, আমি একটু পর আসছি। আচ্ছা। যেতে নিয়েও নীলিমা কয়েকবার এদিকের দিকে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখলো না। এই লোকটার প্রতি আসক্তি ছাড়ানো এত সহজ না, অথচ তাকে কি সুন্দর পাগল বানিয়ে নিজেই নিশ্চিন্ত হয়ে রয়েছে। ড্রয়িং রুমে নীলিমা আর তার মা নাদিরা খান, বাবা মাশরাফি খান, নাহিয়ান খান, রিজওয়ানা খান ও রাফিয়াত খান বসে রয়েছে। সবাই মিলে চা কফি খেতে খেতে আড্ডায় মেতে উঠেছে। তখনই সেখানে পরনে ব্ল্যাক স্কিনি স্যান্ডোর সঙ্গে ব্ল্যাক ডেনিম, গলায় টাওয়াল পেঁচানো এরিস নির্বিকার ভঙ্গিতে প্রবেশ করলো। নাদিরা খান এরিসের উদ্দেশ্যে বলে উঠলেন, কি ব্যাপার এরিস, আজকাল তো তোমার দেখাই পাওয়া যায় না। না ফুপির একটু খোঁজ খবর নাও, না তার বাড়িতে বেড়াতে যাও। এরিস পাশের একটি সিঙ্গেল সোফায় বসে পড়ল। সার্ভেন্ট তাকে ব্ল্যাক কফি দিয়ে গেল। সেটা খেতে খেতে সে নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল, তোমরা তো প্রয়োজন ছাড়া আমাদের খোঁজ খবর নাও না ফুপি। বাই দ্য ওয়ে, সেসব কথা বাদ দাও, তোমরা কেমন আছো সেটা বলো। আই হোপ ভালোই আছো। আমিও ভালো আছি। তোমাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। আমি তাহলে এবার উঠি। বলে নাদিরা খান কিংবা অন্য কাউকে কথা বলার সুযোগ না দিয়ে এরিস কফি হাতে সোজা উপরে চলে গেল। সবাই তার যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে রইল। এটা ছেলে নাকি অন্য কিছু? নিজে একা একাই বকবক করে নিজের মতো করে চলে গেল। অবশ্য এরিসের কাছ থেকে এসবই আশা করা যায় বলে প্রত্যেকে একটা ছোট দীর্ঘশ্বাস ফেললো। নাদিরা খান কফিতে চুমুক দিয়ে ভাই নাহিয়ান খানের উদ্দেশ্যে বলতে লাগলেন, তা এরিসের ব্যাপারে কি চিন্তা ভাবনা করলেন ভাইজান? চুক্তি অনুযায়ী ওর আর নীলিমার বিয়ের কথা হয়েছিল, বাকি ডিলগুলো কিন্তু ওদের বিয়ের পরেই সম্পূর্ণ হবে। নাহিয়ান খান চা খেতে খেতে গম্ভীর মুখে জবাব দিলেন, যা চুক্তি হয়েছিল তার সবই পূরণ হবে, শুধু ছেলেটা পড়াশোনা কমপ্লিট হোক আর আমার সমস্ত দায়িত্ব ওর ওপর ভালোভাবে অর্পণ করতে পারলেই আমি নিশ্চিন্ত হতে পারবো। মাশরাফি খান বললেন, আপনি কি নিশ্চিত এরিস আপনার সবগুলো কথা মেনে নেবে? নাহিয়ান খান দৃঢ় চিত্তে বললেন, মানবে না মানে? ও আমার সকল কথা মানতে বাধ্য। তাদের কথার মাঝে হঠাৎ রিজওয়ানা খান আপত্তি জানিয়ে বললেন, কিন্তু দাদু ভাইয়ের নিজস্ব পছন্দ বলতেও তো কিছু থাকতে পারে, আর ও তো নিজের সিদ্ধান্ত ছাড়া কখনোই কিছু করবে না, সেটা সবাই ভালো করেই জানে। নাহিয়ান খান নিজের মায়ের কথাকে বেশি পাত্তা না দিয়ে টনকের ভাব নিয়ে বললেন, এরিস আমার ছেলে, ওকে আমি যেভাবে চালিত করব, যে পথে চালিত করব, ও ঠিক সেইভাবে সেই পথে চালিত হবে। এটা নিয়ে আপনাকে বেশি ভাবতে হবে না আম্মিজান। রাফিয়াত খান তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে বললেন, কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স থাকা ভালো নয়। নিজের ছেলেকে এখনো ঠিক মতো চিনতে পারোনি তুমি। মাম্মা আমার যে কোনো শর্তে আরিস ভাইয়াকে চাই। আমি তার প্রতি এতটা উইক যে বলে বোঝাতে পারবো না, কিন্তু আজ পর্যন্ত তাকে আমার প্রতি উইক করাতে পারলাম না। বাট হোয়াই? কি কমতি আছে আমার মাঝে? রূপ, যৌবন, ধন সম্পত্তি, ক্ষমতা সবকিছু আছে, তাও কেন সে আমার দিকে ফিরে তাকায় না মাম্মা? উত্তেজিত হয়ে নাদিয়া খানকে কথাগুলো বলছিল নীলিমা। উত্তেজনার পাশাপাশি তার চোখে মুখে অসহায়ত্বের ছাপ। নাদিরা খান নিজের মেয়েকে সামনে নিয়ে আদরের কণ্ঠে বলতে লাগলেন, আমার কথা শোনো নীলিমা, এত অল্পতে ভেঙে পড়লে চলবে? মাম্মামকে দেখে এত বছরেও কিছু শিখতে পারোনি? কোনো কিছু হাসিল করতে হলে কঠোর সাধনা আর পরিশ্রম করতে হয়, শিকারকে বশে আনতে হলে সঠিক চাল চালতে হয়। নীলিমা মায়ের বুকে মাথা রেখে ব্যক্ত স্বরে বলতে লাগলো, এরিস আমার হবে তো মাম্মা? এভাবে হতাশ হয়ে পড়লে চলবে না। হবে না কেন? হতেই হবে। তোমার সুখের পাশাপাশি তোমাদের বিয়েতে আমাদের আরো একটা স্বার্থ জড়িয়ে রয়েছে। কিসের স্বার্থ মাম্মা? সেটা পরে তোমাকে বুঝিয়ে বলবো। সে কতক্ষণ ধরে ড্রয়িং রুমে একা একা বসে আছে ঈশা। তার সামনে টি টেবিলে ট্রেতে করে নাস্তা এবং জুস রাখা, কিন্তু সে কিছু না খেয়ে আনমনে ফোন ঘাটছে। হঠাৎ নিজের আশেপাশে কারো উপস্থিতি টের পেয়ে সামনে তাকালো ঈশা। ভেবেছিল তার দুই বান্ধবী এসে পড়েছে, কিন্তু চোখের সামনে গম্ভীর চেহারা অধিকারে এক উজ্জ্বল শ্যামলা বর্ণের পুরুষকে দেখে আপনা আপনি কপাল কুঁচকে এলো ঈশার। এই বাড়িতে সে যতবার এসেছে ততবারই লোকটার সামনাসামনি পড়তে হয়েছে তাকে। ঈশা বারবার এড়িয়ে যেতে চাইলেও কেন যেন পারে না। কোনো না কোনো ভাবে ঠিকই লোকটা তার সামনে এসে হাজির হয়। লোকটাকে দেখলে আগে বিরক্তি আসলেও এখন একটা অস্বস্তি জেঁকে ধরে ঈশাকে। এর অবশ্য একটা যথাযথ কারণ রয়েছে।
ঈশা আর চোখে দেখতে পেল রাজ শাহমাত নামক দীর্ঘদেহী ও উজ্জ্বল শ্যামলা বর্ণের পুরুষ মানুষটি তার ঠিক সামনে সোফায় গা এলিয়ে বসে রয়েছে। ঈশা ভ্রুকুচকে তাকিয়ে থেকে ভাবছে, এই লোকটা পুরো বাড়িতে সবার জন্য আর কোনো জায়গা পেল না, ঠিক মেপে মেপে আমার কাছাকাছি বসতে হলো। ঈশা জোরে নিঃশ্বাস ফেলে আবারও ফোন ঘাটায় মনোযোগী হবে, তখনই একটা গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে এলো তার কানে। তো মিস ঈশা ইয়ামিনা চৌধুরী, দিনকাল কেমন যাচ্ছে আপনার? এখনো কি আগের মতো রাস্তায় হুডহাড হোঁচট খেয়ে পড়ে যান? তীক্ষ্ণ খোঁচা ও কৌতুক মিশ্রিত কথা ঈশা এবার চমকে তাকালো রাদের পানে। ভ্রুকুচকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে রাত। ঈশা নাক ফুলিয়ে কিছুটা রুক্ষ আওয়াজ বলল, দেখুন মিস্টার রাজ শাহমাত, বারবার এক ঘটনা টেনে এনে আমাকে লজ্জায় ফেলবে না, বলে দিলাম। আচ্ছা, আমি লজ্জায় ফেলেছি, কিন্তু আমার তো মনে হয় আপনি সেদিন না থাকলে আপনাকে আরো লজ্জায় পড়তে হতো। লজ্জা ও বিরক্তিতে ঈশার ফর্সা সুন্দর মুখ টকটকে লাল হয়ে যাচ্ছে। সেদিকে তাকিয়ে আরো এক দফা হাসলো রাত। আর ঈশার মনে পড়ে গেল সেদিনের সেই ঘটনা, কিছুদিন আগের ঘটনা। গাড়িতে বসে হেডফোনে গান শুনছিল ঈশা। তখনই হঠাৎ করে গাড়িটা জোরে ব্রেক কষায় কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়লো সে। নিজেকে সামলে নিয়ে ড্রাইভারের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি ছাড়লো সে। দেখে গাড়ি চালাতে পারি না ড্রাইভার আঙ্কেল, হঠাৎ এভাবে জোরে ব্রেক কষলেন কেন? আর একটু হলেই তো সামনের সিটে ধাক্কা লেগে আমার মাথা ফেটে যেত। ড্রাইভার পেছন দিকে অর্ধেক মুখ ঘুরে অপরাধী কণ্ঠে বলল, সরি ম্যাডাম, আসলে টায়ার পাঞ্চার হয়ে গেছে, তাই হঠাৎ করে গাড়িটা জোরে ব্রেক করছে হলো। ঈশা বিরক্ত হয়ে বলল, ও শিট, এখন আমি বাড়ি যাবো কি করে? এই মাঝ রাস্তায় অন্য গাড়ি বা পাবো কি করে? আপনি একটু বাইরে দাঁড়ান ম্যাডাম, আমি দেখছি কোনো ব্যবস্থা করা যায় কিনা। ঈশা বিরক্ত হয়ে গাড়ি থেকে নামলো। তারপর ড্রাইভারের উদ্দেশ্যে চোখ মুখ কুঁচকে বলল, যা করার তাদের গুণ, আমাকে দ্রুত বাসায় ফিরতে হবে। আচ্ছা ম্যাডাম, আপনি একটু এখানে দাঁড়ান, আমি এক্ষুনি কোনো মেকানিককে ডেকে নতুন টায়ার লাগানোর ব্যবস্থা করছি। ঈশা চুপচাপ সেদিকে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। রোদের মধ্যে এভাবে দাঁড়িয়ে থাকতে ঈশার মোটেও ভালো লাগছিল না। তাই সে দ্রুত পায়ে পায়চারি করতে করতে গাড়ি থেকে বেশ কিছুটা সামনে এগিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ রাস্তার মাঝে পড়ে থাকা গোবরের পা পিছলে পড়ে গিয়ে হাত পা জামা কাপড় মাখিয়ে ফেললো সে। ঈশার রাগে গজগজ করতে করতে দুই হাত সামনে এনে চোখ মুখ কুঁচকে বলতে লাগলো, এই মাঝ রাস্তায় গোবর এলে ফেললো কোন ইডিয়েট, ড্যাম ইট। ড্রাইভার মেকানিককে কাজ করতে দিয়ে ঈশার কাছে দ্রুত ছুটে এলো। কি হয়েছে ম্যাডাম? দেখতে পাচ্ছ না কি হয়েছে? আবার বোকার মতো জিজ্ঞেস করছো কেন? তা তো দেখতেই পাচ্ছি ম্যাডাম, এখন এই অবস্থায় আপনি গাড়িতে বসবেন কি করে? ঈশা কিছু বলতে যাবে তখনই সামনে একটা কালো রঙের বাইক এসে থামলো। সেখান থেকে নেমে এলো রাজ শাহাদাত নামের ফর্মাল গেটআপে থাকা একজন সুদর্শন পুরুষ। সে দেখা মাত্র ঈশাকে চিনে ফেললো। ঈশাকে অবস্থায় দেখে রাত আগের ঝগড়ার কথা স্মরণ করে মনে মনে বেশ খুশি হলো, কিন্তু অভিনয় করে অস্থির কণ্ঠে বলল, এ কি মিস, কি যেন নাম আপনার? ঈশা ইয়ামিনা চৌধুরী। হ্যাঁ মিস ঈশা ইয়ামিনা চৌধুরী, আপনার এই অবস্থা হলো কিভাবে? ঈশার লোকটাকে দেখলেই বিরক্ত লাগলে, তবুও এই পরিস্থিতিতে বিরক্ত প্রকাশ না করে অসহায় কণ্ঠে বলল, আর বলবে না, মাঝ রাস্তায় হঠাৎ গাড়ি টায়ার পাঞ্চার হয়ে গেছে, সেটা ঠিক হতে সময় নেওয়ার রাস্তায় পাইচারি করছিলাম। এদিকে রাস্তার মধ্যে কোন ইডিয়েট যেন গোবর ফেলে রেখে দিয়েছে। আমি অসাবধানবশত সেখানে পা দিতেই পিছলে পড়ে গেছিল, আর তারপরে এই বিশ্রী অবস্থা হয়েছে। বলেই নিজের অবস্থা দেখে চোখ মুখ কুঁচকে বমির উদ্রেক হওয়ার ভাব দেখালো ঈশা। রাত কিছুক্ষণ কিছু একটা ভেবে বাইকের পেছন থেকে একটা লম্বা চাদর এবং একটা পকেট বের করে আনলো। তারপর ঈশাকে উঠিয়ে তার পুরো শরীরে চাদরটা ভালোভাবে মুড়িয়ে দিয়ে হাতে প্যাকেটটি ধরিয়ে দিয়ে বলল, এই প্যাকেটে একটি 3 পিস সেটা রয়েছে, শ্রেতার জন্য কিনে এনেছিলাম। একবার মার্কেটে গিয়ে ওর এই 3 পিসটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু আজকে সেটা আপনার জন্য লেগে যাবে ভাবতে পারিনি। সামনে একটা শপিং মল রয়েছে, সেখানে ওয়াশরুমে গিয়ে দ্রুত পরনের কাপড়টা পাল্টে এটা পরে নিন, তারপর গাড়ি ঠিক হলে বাসায় চলে যান। ঘটনাটা মনে করে চুপসে গেল ঈশা। রাত মিটিমিটি হেসে বলল, কিছু মনে পড়েছেন মিস ঈশা ইয়ামিনা চৌধুরী? ঈশা কিছু বলতে নিবে তার আগে শ্বেতা আর শুভ্রা এসে হাজির। দুজনকে পাশাপাশি বসে দেখে শুভ্রা ঈশাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, কি নিয়ে কথা হচ্ছিল তোদের মাঝে? শুভ্রার কথার মাঝখানে শ্বেতা বলে উঠল, রাত ভাইয়া, আজকে তোমার ভার্সিটিতে ক্লাস নেই, বাড়ি বসে আছো যে? রাত শরীর টানা দিয়ে বলল, আজকে যে ফ্রাইডে ভুলে গেছিস, এজন্য ভাবলাম তোদের সাথে বসে একটু আড্ডা দেই। সাথে সাথে এসে আপত্তি জানিয়ে সেটা শুভ্রার উদ্দেশ্যে বলল, দরকার নেই এখানে বসে আড্ডা দেওয়ার,
চল আমরা তিনজন মিলে ছাদে যাই, ওখানে গিয়ে আড্ডা দিব, সেই সাথে সকালের তাজা হাওয়া বেশ ভালোও লাগবে। বলে শ্বেতা ও শুভ্রকে নিয়ে দ্রুত ছাদে চলে গেল ঈশা। পেছনে তাকিয়ে এক পলক দেখে নিল অবাক হয়ে থাকা রাতকে। তারা চলে যেতেই রাত বাঁকা হেসে অদ্ভুত কণ্ঠে বলে উঠল, হোয়াট আর স্ট্রং গার্ল শি ইজ। রাদের সাথে সেদিনের শেষ সাক্ষাৎ এবং তার ওই রকম সৌহার্দ্যপূর্ণ ব্যবহার দেখে ঈশা এক প্রকার মুগ্ধ হয়ে গিয়েছিল তার প্রতি। তার মনের মাঝে রাদের প্রতি আলাদা একটা ফিলিংস কাজ করতে শুরু করে। কিন্তু কিছুদিনের মধ্যে ঈশার ফিলিংস একেবারে বদলে যায়। যে রাতকে একজন ভদ্র এবং সৌজন্যপূর্ণ পুরুষ ভেবেছিল, অথচ সেই রাত আসলে হাড়ে হাড়ে দুষ্ট এবং বজ্জাদের হাড্ডি। সেদিনের ঘটনার পর থেকে শ্বেতা ও শুভ্রার তার সাথে দেখা করতে তাদের বাড়িতে আসলেই তাদের রাদের মুখোমুখি হয়ে যেত ঈশা। তখনই প্রথম দিনের ঘটনায় প্রতিশোধ নিতে রাত তাকে টিটকারি করতে ছাড়তো না। এরপর থেকে রাদের প্রতি তার এক আকাশ পরিমাণ অস্বস্তি ও বিরক্তি এসে জমা হয়। রাতকে দেখলেই তাই এড়িয়ে যেতে চেষ্টা করে সে, কিন্তু রাত বারবার তাকে সেই ঘটনার জন্য পচানি দেয়। লজ্জার কারণে নিজের দুই বেস্ট ফ্রেন্ড শ্বেতা আর শুভ্রার কাছে এই ঘটনা বলতে পারেনি ঈশা। তবে সময় আর সুযোগ পেলে ব্যাটাকে আচ্ছা মতো শিক্ষা দেবে বলে ঠিক করে রেখেছে সে। ছাদে দাঁড়িয়ে কফি খেতে খেতে এসব কথাই ভাবছিল ঈশা। তবে ঈশার আজও মনে হয় হৃদয়ের কোথাও সেদিনের দেখা সেই রাত এবং তার প্রতি মনে সৃষ্টি অনুভূতিকে এখনো যত্ন করে রেখেছে সে। মেয়েদের প্রপোজ করার খুব শখ হয়েছে, তাই না? এদিকে হকি স্টিকটা ডান কাঁধের উপরে ধরে রেখে রাদীপের দিকে গম্ভীর ও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে কথাটা বলল এরিস। অপরদিকে চোখে গোল গোল চশমা পরা ভোলা ভোলা চেহারা রাদীপ ভয়ে কয়েকটা শুষ্ক ঢোক গিলল। বর্তমানে এরিস এবং তার সাঙ্গপাঙ্গরা রাদীপকে ক্যাম্পাস থেকে কিছুটা দূরে একটা খোলা মাঠে নিয়ে এসেছে। রাদীপ আমতা আমতা করে বলল, মানে কি বলছেন ভাইয়া? বুঝতে পারছি না আমি। বুঝতে পারছিস না? তুই পারছিস না বুঝতে? বলে গর্জে উঠে হকি স্টিকটা দিয়ে রাদীপের হাঁটুতে কয়েকটা বাড়ি মারল এরিস। ছেলেটা ব্যথায় কুঁকিয়ে উঠে হাঁটু ধরে বসে পড়ল। এরিস রাগে গজগজ করতে করতে বলল, উঠে দাঁড়া, উঠে দাঁড়া বলছে। রাদীপ কাঁদো কাঁদো স্বরে বলল, প্লিজ মাফ করে দেন ভাইয়া, আমার অপরাধটা কি আমি জানি না, তবে যাই করে থাকি না কেন তার জন্য মাপ চাইছি। এরিস রাদীপের দিকে কিছুটা ঝুঁকে হিসফিস কণ্ঠে বলতে লাগলো, কার কলেজের দিকে নজর দিয়েছিলে তুই? কাকে ভালোবাসা কথা বলে প্রপোজ করতে চেয়েছিলে? রাদীপের কয়েক মুহূর্তের মাঝে সে তার মুখখানি মনে পড়ে গেল। ঘটনা বুঝতে তার বেশি সময় লাগলো না। সে এরিসের পায়ে ধরে মিনতি করে বলতে লাগলো, আমি আর ওই মেয়ের দিকে তাকাবো না ভাইয়া। শুধু ওই মেয়ে কেন, কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবো না। এবারের মতো প্লিজ মাফ করে দিন। এরিস হাঁটু কেটে বসে রাদীপের চোয়াল শক্ত করে ধরে রাগান্বিত স্বরে বলল, ওই মেয়ে বলছিস কোন সাহসে? ম্যাডাম বলবে, বুঝেছিস? ছেলেটি ভয়ত মুখে মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক জানালো। তবু এরিসের রাগ যেন কমল না। রাদীপকে পুনরায় হকি স্টিক দিয়ে আঘাত করতে যাবে, তখনই অতি পরিচিত কারো কণ্ঠস্বর শুনে থমকে গেল সে। কোথাও থেকে যেন সেটা দ্রুত দৌড়ে এসে এরিসের উদ্দেশ্যে বলতে লাগলো, ওকে আর মারবেন না প্লিজ, বেচারা না বুঝে সবকিছু করে ফেলেছে। মুহূর্তে এরিসের রাগটা ধপ করে আরো কয়েক গুণ জ্বলে উঠল। পেছনে ঘুরে সেটার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করতে সে ভয়ে চুপসে গেল। সেটা ভয়ে ঢোক দিলেই বলতে নিল, না মানে আমি বলতে চাচ্ছিলাম। এরিস হকিস্টিকটা ছুঁড়ে ফেলে শ্বেতার কাছে তড়িৎ বেগে ছুটে এসে তার ডান হাতটা মুছড়ে পিচ মোড়া করে তুলল। সেটা ব্যথায় কর্কে উঠল। এরিস দাঁতে দাঁত চেপে শক্ত কণ্ঠে বলতে লাগলো, এই ছেলের জন্য তোমার হঠাৎ এত দরদ উঠল? কিসের হতে টান ওর প্রতি তোমার? তুমি ওর প্রতি গলে গেছ? হ্যাঁ, জবাব দাও। শেষে বাক্যটা এরিস প্রচন্ড জোরে ধমকে বলে উঠল। শ্বেতা সহ পেছনে উপস্থিত সবাই কেঁপে উঠল। এরিস পেছনে ঘুরে তার সঙ্গীদের রাদীপকে নিয়ে চলে যেতে ইশারা করলো। তারা সঙ্গে সঙ্গে এরিসের আদেশ পালন করলো। ওদিকে সবাই চলে যেতে এরিস শ্বেতার হাতের বাঁধনটা আরো শক্ত করলো। বাম হাতটাও একেভাবে মুচড়ে ধরলো। ক্রুদ্ধ স্বরে বলতে লাগলো, কি হলো, কথা বলছো না কেন? যন্ত্রণায় শ্বেতার দু চোখে পানি এসে গেছে। তবুও সে নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে ভেজা কণ্ঠে বলতে লাগলো, বিশ্বাস করুন, আপনি যা ভাবছেন এমন কিছুই নয়। আমি ওই ছেলেটার প্রতি কোনো টানও অনুভব করি না। আমি তো শুধু আপনাকে, আপনার হাত থেকে তাকে বাঁচানোর জন্য। সে তার কথা সম্পূর্ণ করতে না দিয়ে এরিস আরো শক্ত করে তার হাত দুটি চেপে ধরলো। সেটা ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠলো। এরিস ফের একই কণ্ঠে বলতে লাগলো, কেন তুমি ওকে আমার কাছ থেকে বাঁচাতে চাইবে?
কেন ওর জন্য তোমার চোখে কাতরতা আসবে? তোমার চোখে কাতরতা থাকবে শুধু আমার জন্য, জাস্ট ফর অ্যারিশ আর খান, নট ফর এনিওয়ান এলস। ইউ আন্ডারস্ট্যান্ড? সেটা বহু কষ্টে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এটি ছটকা মেরে সে তার হাত দুটি ছেড়ে দিল। সেটা করুণ চোখে নিজের লাল হয়ে যাওয়া হাত দুটি দেখতে লাগলো। এটি সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে নির্বিকার ভঙ্গিতে সিগারেট টানতে লাগলো। তারপর হঠাৎ শ্বেতার উদ্দেশ্যে বলতে লাগলো, এই পর্যন্ত কতজন ছেলে তোমাকে প্রপোজ করেছে? সেটা ভয়ে চমকে উঠে এরিসের পানে তাকালো। এরিস ভুজোড়া কুচকে ফের জিজ্ঞেস করলো, কথা বলছো না কেন? সেটা আমতা আমতা করে উত্তর দিল, হিসেব রাখিনি। এরিস সেটার দিকে এক দৃষ্টি তাকিয়ে দুর্বোধ্য হাসলো। সেটা ভয়ে জমে গেল। এই লোকটাকে না আবার কি উল্টাপাল্টা শাস্তি দেয়। এরিস সেটার কোমর দু হাতে পেঁচিয়ে ধরে একদম নিজের মুখের সামনাসামনি নিয়ে এসে তপ্ত স্বরে বলতে লাগলো, তাহলে তো অনেক ছেলেই প্রপোজ করেছে আমার অ্যাডিকশনকে। এর জন্য দোষ কাকে দেওয়া যায়? ওই ছেলেগুলোকে না তোমাকে? এরিসে লাল হয়ে যাওয়া ভয়ানক ক্রুদ্ধ চোখ জোড়ার দিকে তাকিয়ে কেঁপে উঠল সেটা। কয়েকটা সূক্ষ্ম ঢোক গিলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলেও সে খেয়াল করলো তার শরীরটা অনবরত কাঁপছে। এরিস সেটা বুঝতে পেরেও পাত্তা দিল না। সেটা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, দেখুন ভাইয়া। এরিস ঝাঁকালো কণ্ঠে বলে উঠল, উফ, স্টপ সেইং দিস ননসেন্স ওয়ার্ড ভাইয়া। আই এম নট শিওর ভাইয়া, ওকে? সে তা বুঝতে পেরেছে এমন ভঙ্গিতে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর আবার বলতে লাগলো, অনেক ছেলে আমায় প্রপোজ করলেও আমি কখনোই কাউকে পাত্তা দিইনি, ইভেন এখনো পাত্তা দিই না কাউকে। ছেলেদের থেকে শত হাত দূরে থাকি আমি। এসব প্রেম প্রীতি আমার ভালো লাগে না একদম। এরিসকে তখনও নির্বিকার জ্বলন্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সেটার শরীর ভয়ে জমে যাচ্ছে। মনে মনে এরিসের কাছ থেকে কঠোর কোনো শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিচ্ছে। তখনই এরিসের রুক্ষ কণ্ঠস্বর কানে ভেসে আসে তার, আগে যারা তোমার দিকে চোখ তুলে তাকিয়েছে তাদের কাউকে যদি এখন আমি পাই, আই সোয়ার জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। আর এখন থেকে যদি কাউকে কখনো দেখি তোমাকে প্রপোজ করতে, তাহলে তার আজীবন দুর্দশার গ্যারান্টি তোমাকে দিয়ে দিচ্ছি আমি। আর তোমাকে যদি ভুলবশত কারো থেকে সামান্যতম ইন্টারেস্টেড দেখাতে দেখেছে, আমার ভয়ঙ্কর সত্যের বহিঃপ্রকাশ আজকের মতো আবারও নিজ চোখে দেখবে তুমি। সেটা হবে এর চেয়েও ভয়ঙ্কর। এরিসের একের পর এক হুমকি ধামকি শুনে সে তার গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। গলা ভেজানোর মতো সামান্যতম তরল পর্যন্ত গলায় অবস্থিত নেই। হঠাৎ নিজের দুই হাতে কারো হাতে মৃদু স্পর্শ টের পেতে চমকে সামনে তাকালো সেটা। দেখতে পেল এরিস খুব মনোযোগের সাথে অতি যত্ন সহকারে তার লাল হয়ে যাওয়া হাত দুটিতে নিজের হাত বুলিয়ে দিচ্ছে। তারপর হঠাৎ তার দুই হাতে আলতোভাবে নিজের ঠোঁট ছোঁয়ালো। সে তার সমস্ত শরীর এক প্রকার ঝাঁকি দিয়ে উঠল। অবাধ্য হৃদস্পন্দন তীব্র গতিতে স্পন্দিত হতে লাগলো। অনেকক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর সেটা মৃদু নড়াচড়া করে উঠল। প্লিজ ছাড়ুন, কেউ এইভাবে দেখলে বাজে ভাবতে পারে আমাদের। এরিস ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ভাবুক। সেটা কিছুটা সাহস সঞ্চয় করে বলল, আপনার কি মানে? আপনি তো সম্পর্কে বৈধভাবে আমার কিছু হন না। আর তাছাড়া কলঙ্ক লাগলে আবার আমার উপরেই লাগবে। আপনি তো পুরুষ মানুষ, তার উপর বড়লোক ঘরের ছেলে। আপনাকে কেউ কিছু বলার সাহসই পাবে না। এদিকে শ্বেতার কথাগুলো শুনে এরিস তার দিকে ইগোর দৃষ্টিতে তাকিয়ে রইল। সেটা যখন বুঝতে পারলো সে এত বড় বড় কথা বলে ফেলেছে, তখন দৃষ্টি নামিয়ে নিয়ে ঢোক গিলতে লাগলো। এরিস নির্লিপ্ত স্বরে বলল, তার মানে তুমি বলতে চাইছো আমিও অন্য ছেলেদের মতো তোমার কাছে পরপুরুষ? সেটা নিচু স্বরে বলল, তা নয়তো কি? এরিস এক দৃষ্টিতে সেটার দিকে তাকিয়ে থেকে কি যেন ভাবলো। তারপর হঠাৎ তাকে ছেড়ে দিয়ে অন্যদিকে ঘুরে তাকালো। এতক্ষণ পর ছাড়া পেয়ে সেটা ভালোভাবে নিঃশ্বাস নিল। দমটা তার আরেকটু হলে আটকেই আসছিল। হঠাৎ এরিসের একটা কথা কানে আসতে থমকে গেল সেটা। যেদিন বৈধভাবে তোমাকে সম্পূর্ণ আমর করে নেব, আমার থেকে পালিয়ে কোথায় যাও তুমি? প্রতিটা ক্ষণ প্রতিদিন এই এরিস আর খান। আধো আলো আধো অন্ধকারে বিশাল রুম, বড় রুমটিতে ডেস্ক চেয়ারে হেলান দিয়ে পিস্তল হাতে বসে গেছে নাহিয়ান খান। তার সামনে দাঁড়ানো দুজন প্রাপ্তবয়স্ক যুবক মূর্তির মতো দাঁড়ানো। কোনো একটা কাজের জন্য নাহিয়ান খানের কাছে জবাবদিহি করছে তারা। চেহারার মৃদু আতঙ্কের ছাপও বিরাজ করছে। অপরদিকে নাহিয়ান খানকে বেশ বিরক্ত দেখাচ্ছে, যেন তাদের কথাবার্তা কিংবা কাজে তিনি মোটেও সন্তুষ্ট নন। একসময় ছেলে দুটো কিছু বুঝে ওঠার আগে নিমিষের মধ্যে তাদেরকে গান পয়েন্ট নিয়ে বুক ঝাঁঝরা করে দিলেন নাহিয়ান খান। কিছুটা রক্ত ছলকে এলো নাহিয়ান খানের চেহারায়, কিন্তু তাতে তার বিশেষ কোনো ভ্রুক্ষেপ হলো না। ছেলে দুটো নিথর দেহ সাদা ফ্লোরে পড়ে গেল।
লাল তরলে ভেসে গেল সমস্ত ফ্লোর। এমন সময় সেখানে প্রবেশ করলো এরিস। সুইচ টিপে আধো অন্ধকার রুমটিতে সম্পূর্ণ আলোকিত করে দিল সে। তরতাজা দুটো যুবকের রক্তাক্ত মৃতদেহ দেখেও তার বিশেষ কোনো হেলদোল হলো না, যেন এসব বহুদিন ধরে দেখে সে অভ্যস্ত। তবে এখনো পর্যন্ত নিজেকে এসবের মাঝে জড়ায় নিচে। ছেলেকে দেখে কিছুটা আদর্শাহ হয়ে বসে থাকা নাহিয়ান খান সোজা হয়ে বসলেন। হাসি মুখে ছেলেকে সম্ভাষণ করলেন। ওয়েলকাম মাই সন, বহুদিন পরে তোমাকে এখানে দেখলাম। তারপর নিজের সামনে চেয়ারটি দেখে এরিসকে বসতে বললেন। এরিস বিনা বাক্যে গম্ভীর মুখে সেখানে বসে পড়ল। তারপর কিছুটা বিরক্ত ভাব নিয়ে নাহিয়ান খানের উদ্দেশ্যে বলল, আমার এখানে ডেকেছেন কেন? কোনো প্রয়োজন ছিল? আহা মাই সন, তুমি আমার একমাত্র ছেলে, শুধু প্রয়োজন হলেই তোমাকে ডাকা যাবে আর না হলে ডাকা যাবে না, এমন কোনো নিয়ম আছে নাকি? আসল কথা আসুন মিস্টার খান। নাহিয়ান খানকে এরিস বাবা বলা ছেড়েছে বহু বছর আগেই। সেটা ঘৃণা নাকি বিতৃষ্ণা থেকে এরিস নিজেও জানে না। নাহিয়ান খানের অবশ্য সেসব নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। নাহিয়ান খান রয়ে শোয়ে বললেন, দেখো মাইসান, আমার বয়স হচ্ছে, একা হাতে আর এত বিশাল সাম্রাজ্য সামলাতে পারছি না। আমার লোকবলের কোনো অভাব নেই, কিন্তু আমার নিজের কারো ওপর দায়িত্ব অর্পণ করতে না পারলে শান্তি পাওয়া যায় না। তাই আমি চাই আমার সমস্ত বিজনেস আন্ডারওয়ার্ল্ডের দায়িত্ব তুমি নাও। রাজনীতি না করলেও চলবে, এত প্রেশার একসাথে তোমার মাথায় দিতে চাই না আমি। এরিস বুঝতে পারলো তার বাবা তাকে পুরোপুরি জানোয়ার বানানোর প্রক্রিয়া শুরু করতে চাচ্ছে। বাংলাদেশ থেকে শুরু করে ইতালি পর্যন্ত বহু বছরের সাধনায় যে বিস্তৃত মাফিয়া সাম্রাজ্য তিনি গড়ে তুলেছেন, তার গরুভার তিনি অর্পণ করতে যাচ্ছেন এরিসের উপর। বাংলাদেশের সমগ্র আন্ডারওয়ার্ল্ড যেমন তার নিয়ন্ত্রণে, তেমনি ইতালিয়ান মাফিয়াদের সাথে রয়েছে তার অত্যন্ত ভালো যোগসূত্রতা। শুধু তাই নয়, ইতালির কালাব্রিয়া শহরের নামকরা এবং অন্যতম শক্তিশালী মাফিয়া গ্যাং অ্যান্ড্রোঙ্গেটা তারই প্রতিষ্ঠিত মাফিয়া সাম্রাজ্য। অথচ এরিসের মাঝে এটা নিয়ে কোনো হেলদোল দেখা গেল না। ছোট থেকে তার মনটাকে এক প্রকার পাথরে রূপান্তরিত করেছে স্বয়ং নাহিয়ান খান। দিনের পর দিন থেকে তাকে সিডিউস এবং ম্যানিপুলেট করে এসব অস্বাভাবিক আর অন্যায় কর্মকাণ্ডগুলোকে স্বাভাবিক করে তুলেছেন তার কাছে, যে জন্য এসব বিষয়কে আর অন্যায় অবৈধ মনে হয় না এরিসের কাছে। এরিস নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, তা কবে আমাকে সম্পূর্ণরূপে জানোয়ার বানানোর গুরু দায়িত্ব অর্পণ করবেন? এরিসের কথা শুনে নাহিয়ান খান শব্দ করে হেসে উঠলেন। জানোয়ার শব্দটা অন্য সবার কাছে গালি মনে হলো তার কাছে যেন প্রশংসার বাণী। তাই সেটাকে দারুণভাবে উপভোগ করেন তিনি। হাসতে হাসতে তিনি বললেন, এই তো আর মাত্র কয়েকটা মাসের মধ্যেই, এর মধ্যে তোমার মাস্টার্সটাও কমপ্লিট হয়ে যাবে। আর নাহিয়ান খানকে বাকি কথা বলার সুযোগ না দিয়ে এরিস হঠাৎ ব্যস্ত কণ্ঠে বলে উঠল, আপনার সব শর্ত আমি মেনে নিতে রাজি আছি মিস্টার খান, তবে আপনাকেও আমার একটা শর্ত পূরণ করতে হবে। কি শর্ত? সেটা সময় হলেই বলবো, কিন্তু আমার শর্ত পূরণে আপনি অপারগ হলে আমি কিন্তু সব ধ্বংস করে দেব। অন্ধকার জগতে নৃশংস এক দেবীশিকাময় মৃত্যুপুরীর মধ্যে হাজারো রক্তাক্ত ক্ষতবিক্ষত লাশের ছড়াছড়ি, অপরিমেয় রক্ত আর সেসবের বিভৎস দুর্গন্ধের দম আটকে আসার উপক্রম। দূর থেকে ভেসে আসছে অসংখ্য নেকড়ের গা কাঁপানো হাউলিং। রক্ত হিম করার মতো অন্ধকারে তলিয়ে আছে সমস্ত কিছু। অথচ এসব কিছুকে সম্পূর্ণ অবজ্ঞা করে রাজকীয় এক সিংহাসনে পায়ের উপর পা তুলে অত্যন্ত দাম্ভিক ভঙ্গিতে বসে রয়েছে অতি সুদর্শন এক যুবক। অথচ প্রচন্ড পাষাণ তার চেহারার অভিব্যক্তি, অপসীম কঠোর তার অঙ্গভঙ্গি। রক্তলাল চোখ দুটোতে নেই সামান্যতম কোনো আবেগ, কলুষিত হৃদয়টাতে নেই ন্যূনতম দয়ামায়ের ছিটে ফুটো। তখনই নুপুরের নিক্ষণে মৃদু ঝংকার তুলে সেই ভয়ঙ্কর সুদর্শন যুবকের দিকে এগিয়ে আসছে ছিপছিপে গরনের এক লাশময় তরুণী। ফিনফিনে পাতলা স্কাই ব্লু কালার একটা লং গাউন তার পরনে, চুলগুলো উস্কো খুস্কো, চেহারা বিধ্বস্ত, কারণ দৃষ্টি জোরে সেই পাষাণ মানবের দিকে তাক করে মৃদু পায়ে এগিয়ে চলেছে সে। সেই তরুণীকে দেখে কঠোর যুবকের অভিব্যক্তি আচমকা কিছুটা নরম হয়ে এলো। আলগোজে উঠে দাঁড়িয়ে দ্রুত তরুণীকে দিকে দৌড়ে আসলো সে, কঠোর চোখ জোড়ায় আবেগ মিশ্রিত করে। তরুণী রক্তলাল ছলছল চোখ জোড়ার দিকে তাকিয়ে তার গাল জোড়া আলতো হাতে ধরলো সে। তার প্রচন্ড শক্ত করে তাকে জাপটে জড়িয়ে ধরলো, যেন ছেড়ে দিলে সে চিরকালের মতো হারিয়ে যাবে। তরুণীটি দুঃখে কাঁদতে লাগলো, সেই সাথে যুবকটির চোখ থেকে ঝরতে লাগলো অনর্গল অশ্রু। হঠাৎ তরুণীটি যুবকটিকে ধাক্কা মেরে শরীরে আহত কণ্ঠে বলতে লাগলো, আপনি আমায় হারিয়ে ফেলেছেন, চিরকালের মতো হারিয়ে ফেলেছেন আমায়।
তরুণীর এহেন কথায় যুবকের হৃৎপিণ্ড লাফিয়ে উঠতে জানে, কিন্তু মুহূর্তে চোয়াল শক্ত হয়ে এলো তার। হঠাৎই তার হাতের ইশারার উপর থেকে একটি স্বর্ণের খাঁচা এসে তরুণীটিকে আবদ্ধ করে নিল। তরুণী ছাড়া পাওয়ার জন্য প্রচন্ড ছটফট করতে লাগলো, তবুও যুবকটির মায়া হলো না। খাতার বাইরে থেকে তরুণীটিকে শক্ত করে জড়িয়ে ধরে সে দৃঢ় স্বরে বলতে লাগলো, তোমাকে আমি কোনোদিন হারিয়ে ফেলবো না, না কখন হারিয়ে ফেলতে দেব না, আর চিরকাল আমারই থাকবে, শুধুই আমার। শ্বেতা বলে প্রচন্ড জোরে চিৎকার দিয়ে ঘুম থেকে লাফিয়ে উঠল ইরিশ। এই মুহূর্তে নির্ভীক ইরিশের শরীর বেয়েও ঘামে স্রোত বইছে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। হাঁপাতে হাঁপাতে চারদিক তাকিয়ে সে বুঝতে পারলো যে এখন মধ্যরাত, আর কিছুক্ষণ আগে সে স্বপ্নটা দেখেছে। এটাকে দুঃস্বপ্ন বলবে কিনা ইরিশ বুঝতে পারল না। বেডসাইড টেবিল থেকে দ্রুত পানি ভর্তি কাঁচের গ্লাস নিয়ে মুহূর্তে শেষ করে ফেলল সে। নিজেকে ধাতস্থ করে ইরিশ বিড়বিড় করে বলতে লাগলো, তোমাকে আমি নিজের কাছে কোনোদিন হারাতে দিব না শ্বেতা, কোনো পরিস্থিতিতেই না। শ্বেতা বোন আমার, প্লিজ আমাকে এবারের মতো মাফ করে দে। আই প্রমিস আর কখনো তোকে বকাবকি করব না, তোর গায়ে হাত তুলব না। শ্বেতাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আদরে গলায় কথাগুলো বলল শুভ্রা। আজ 3 দিন হলো দুই বোন একে অপরের সাথে কথা বলে না। শ্বেতা নিজের অভিমানী মন নিয়ে বোনের সাথে কথা বলেনি। এদিকে শুভ্রার আত্মগ্লানি আর বোনের সান্নিধ্য পাওয়ার জন্য ছটফটানি অনুভব করার নিচ থেকে বোনের কাছে ছুটে এসেছে। শ্বেতা আড়ালে মুচকি হাসলেও শুভ্রার সামনে গাল ফুলিয়ে ক্ষুব্ধ কণ্ঠে বলল, না, তোকে আমি মাফ করব না।